তো আজকে আমরা পড়বো রেচন। তো মূলত রেচন হচ্ছে মূলত একটি জৈবিক প্রক্রিয়া। এখন জৈবিক প্রক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়াগুলো জীবনের জন্য প্রয়োজন, জৈবিক প্রক্রিয়া বা বিক্রিয়া যেগুলো জীবনের জন্য প্রয়োজন, সেগুলো হচ্ছে রেচন। আরও আছে শ্বসন, সালোক সংশ্লেষণ, এগুলো সব। তো যাই হোক, এখন রেচনের কাজ কি? মূলত রেচন মানেটা কি? রেচন মানে হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ বের করে দেওয়া, শরীর থেকে যে দূষিত নাইট্রোজেন পদার্থগুলো আছে এগুলো বের করে দেওয়া। এগুলো কিভাবে তৈরি হয়? এগুলো তৈরি হয় খাওয়ার পর, যে মানে কোনো একটা খাওয়ার পর, এগুলো পরিপাক হওয়ার পর, এটা অ্যাবজর্পশন হওয়ার পর, শরীরে শোষণ হওয়ার পর যেগুলা অবশিষ্ট থাকে নাইট্রোজেন ঘটিত পদার্থ, সেগুলোই বের করে দেওয়া শরীরের মাধ্যমে, শরীর থেকে। আচ্ছা, এখন একটা এমসিকিউ বিষয় আসে, রেচনের প্রধান অঙ্গ কি? রেচনের প্রধান অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক। রেচনের প্রধান অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক। সো রেচন থেকে আর কিছু নাই। এখন পরে রেচন পদার্থ। রেচন পদার্থ হচ্ছে যেগুলা শরীর থেকে বের হয়ে যায় মেইনলি, সেগুলো হচ্ছে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। সেগুলো হচ্ছে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তার মধ্যে উদাহরণ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ, কারণ এগুলা ভিতরে মানে গাঠনিক সংকেতে নাইট্রোজেন আছে। যেমন ইউরিয়ার সংকেত কি? NH2NH2। ইউরিয়ার সংকেত হচ্ছে NH2NH2, তার মানে এখানে নাইট্রোজেন আছে। সো নাইট্রোজেন থাকলেই সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটি রেশন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন যদি থাকে অপশন, তাহলে সেটা অ্যান্সার। আচ্ছা, এগুলো রেশন পদার্থ হিসাবে দেহ থেকে কিভাবে বের হয়ে যায়? এগুলো বের হয়ে যায় মূত্রের মাধ্যমে। তাইলে রেশন হচ্ছে জৈবিক প্রক্রিয়া। মেইনলি কি বের করে দেয়? নাইট্রোজেন ঘটিত পদার্থ শরীর থেকে বের করে দেয় কিসের মাধ্যমে? বৃক্কের মাধ্যমে। আচ্ছা, আর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। শেষ। ওকে, এখন যদি মূত্র সম্বন্ধে আমরা যতটুকু আসলে পরীক্ষায় আসে বা যতটুকু জানা দরকার আমাদের, মূত্রের প্রায় 90% পানি। সো এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে কালার করা যেগুলো আছে এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো মূত্রের প্রায় কত পার্সেন্ট পানি? 90% পানি। স্বাভাবিক, মূত্রের 90% তো তরল, সো 90% পানি হবে। আরেকটা জিনিস, ইউরোক্রোম। এই যে ইউরোক্রোম নামক একটা রঞ্জক পদার্থের কারণে মূত্র হালকা হলুদ হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন পদার্থের জন্য মূত্র হালকা হলুদ হয়? ইউরোক্রোম। আবার যদি বলা হয় ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের জন্য মূত্রের রং কেমন হয়? সেটা হচ্ছে হালকা হলুদ হয়। 2 ধরনের কোয়েশ্চেন আসলে পারা যাবে আশা করি। তারপরের প্রশ্ন হচ্ছে, এগুলো আসলে ইম্পর্টেন্ট তাই অন্য কালি দিয়ে ব্যবহার করা হয়েছে। আসলে এই প্রশ্নগুলো আসলে আসে আগে থেকে, সো এগুলা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো যে না পড়ে যাবো এরকম হবে না। সো আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের কিরকম রূপ হয়? মূত্রের অম্লতা বাড়ে। এখন অম্লতা মানে কি? অম্লতা মানে জানতে হবে, এটা তোমাকে কেমিস্ট্রির সাথে রিলেটেড বা রসায়নের সাথে রিলেটেড। অম্লতা হচ্ছে মূলত কোনো একটা দ্রবণের হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস বা প্রোটনের পরিমাণ। তাহলে যে কোনো একটা দ্রবণে হাইড্রোজেন প্লাস বা প্রোটন কতটুকু আছে, সেটা হচ্ছে ওই দ্রবণের অম্লতা। অম্লতাকে ইংলিশে যে আমরা বলি অ্যাসিডিটি বা অ্যাসিডিক। যে দ্রবণ যত অম্ল বা অ্যাসিডিক, যেমন আমরা যখন অম্লতা আসলে টক হয়। অম্ল যে কোনো জিনিস যেমন টক হয়, যেমন আমরা যদি উম কাঁচা আম খাই তাহলে সেটা অনেক বেশি টক, কারণ সেখানে অনেক বেশি অ্যাসিড থাকে। তো যাই হোক, এত কিছু জানার দরকার নাই। এটাই জানলে হবে যে আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রে কি বাড়ে? অম্লতা বাড়ে। আর যদি উল্টো প্রশ্ন হয় যে মূত্রের অম্লতা বাড়ে কি খেলে? আমিষ জাতীয়। এখন আমিষ জাতীয় বলতে কি অপশনে তো আর আমিষ দিবে না, দিবে মাছ, মাংস, ডাল, ফলমূল। তো আনসার কোনগুলো হবে? মাছ বা মাংস বা ডাল, যেকোনো যত ধরনের আমিষ জাতীয় খাদ্য আছে বা প্রোটিন জাতীয় খাদ্য আছে, মাছ, মাংস, ডাল, এরকম জাস্ট উদাহরণ। সো এরকম কোয়েশ্চেন আসছে যে নিচের কোনটি খেলে মূত্রের অম্লতা বাড়ে? অপশনে অবশ্যই মাছ, মাংস, ডাল বা এই কোনো একটা আমিষ থাকবে অবশ্যই। সো সেটা হবে উত্তর। তাইলে কি খেলে ক্ষারীয়তা বাড়ে? অবশ্যই এগুলোর উল্টো, যেমন ফলমূল, শাকসবজি, এগুলো খেলে মূত্রের ক্ষারীয়তা বাড়ে। সো অম্লতা বাড়াতে হলে আমাদের আমিষ খেতে হবে, মূত্রের ক্ষারীয়তা বাড়াতে হলে শাকসবজি খেতে হবে। আর মূত্রের 90% পানি এবং রঞ্জক পদার্থ ইউরোক্রোমের জন্য মূত্রের রং হালকা হলুদ হয়। তো এখন আমরা পড়বো বৃক্ক বা কিডনি। এখন দেখা যাচ্ছে যে আমাদের রেচনাঙ্গ প্রধান রেচনাঙ্গ হচ্ছে কিডনি। তো কিডনির এই যে চিত্রটা, সেটা অবশ্যই পরীক্ষাতে আসবে এবং আসা উচিত। সাধারণত গত যে বোর্ড প্রশ্ন আছে বিগত বছরে, সেগুলা যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, তাহলে বৃক্কের যে লম্বচ্ছেদ বা বৃক্কের যে চিত্র, সেটা অনেক বেশি আসতেছে। সো এটা এই চ্যাপ্টারের একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস, সেটা অবশ্যই জানা উচিত। তো এটা এরকম আঁকছি আমি বই থেকে, বইয়ের যে চিত্রটা দেওয়া আছে। সো এটা আশা করি এত কঠিন চিত্র না।
আবার এত সহজও না, মোটামুটি একটা চিত্র এভারেজ। তো আমি যেরকম আঁকছি এরকম আঁকলেই আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো একটা মার্ক পাওয়া যাবে। আগেই বলছি 4 মার্কের সিকিউ হলে ঘ নাম্বার প্রশ্ন হলে তোমার 4 মার্কের মধ্যে 2 মার্কের মধ্যেই 2 মার্কে হচ্ছে তোমার চিত্রের উপর ডিপেন্ড করে। চিত্র ভালো করে দিলে ওই 2 মার্ক শিওর পাওয়া যায়, আর 2 মার্ক হচ্ছে ব্যাখ্যা। যাই হোক, তো এটা হচ্ছে একটা বৃক্ষর চিত্র। এখন বৃক্ষে কি কি পার্টস আছে সেটা আমাদের জানতে হবে। তার আগে আমরা জানবো, দেখ আমরা যখন হার্ট পড়ছিলাম বা হৃৎপিণ্ড পড়ছিলাম তখন দেখছিলাম সব জিনিসের একটা আবরণ আছে। হৃৎপিণ্ডের ক্ষেত্রে আবরণটা ছিল পেরিকার্ডিয়াম, আর এখানে আবরণটা কি? ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। এখানে হচ্ছে ক্যাপসুল কেন? ক্যাপসুল হচ্ছে যে কোনো গ্ল্যান্ড বা গ্রন্থির ক্ষেত্রে আসলে ক্যাপসুল থাকে। তো এটা কেন ক্যাপসুল, এটা আসলে জানা অনেক বেশি ডিপ বিষয়, তো এটা না জানলে হবে, সেটা জানা উচিত। রেনাল ক্যাপসুল এটা হচ্ছে বৃক্কের আবরণ। আর রেনাল কেন, এটা আমি অবশ্যই হার্টের ভিডিওতে বলেছিলাম যে আমরা হার্ট যখন ইউজ করব তখন আমরা বলবো কার্ডিয়াক বা কার্ডিয়াক টার্ম ইউজ করব, আর যখন আমরা কিডনি ইউজ করব তখন। সো হার্টের ক্ষেত্রে বলছিলাম যে হার্টের যে কোনো টার্ম ইউজ করতে হলে আমরা কার্ডিয়াক ইউজ করি, আর কিডনির ক্ষেত্রে ইউজ করবো আমরা রেনাল। সো রেনাল অ্যান্ড ক্যাপসুল অবশ্যই সব ব্যান্ডের ক্ষেত্রে থাকে, সো ক্যাপসুল। সো কিডনির আবরণ হচ্ছে রেনাল ক্যাপসুল। এখন কিডনিতে যে এটা আসলে আমরা লম্ফোসাইট পড়তেছি, তো একটু কিছুটা বহি গঠন পড়তে হবে সবগুলা। যেমন এই যেগুলো যেগুলো দেখাইতেছি এগুলো সব দেখা যায় বাইরে থেকে। সো এটা হচ্ছে কিডনি। কিডনি একটা লম্বা হচ্ছে, কিডনির মধ্যে 2টা পার্ট আছে মেইনলি। একটা হচ্ছে কর্টেক্স, মেইনলি 2টা পার্ট, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। এখন কর্টেক্স কি? কর্টেক্স হচ্ছে ক্যাপসুল সংশ্লিষ্ট বা ক্যাপসুলের সাথে যে অংশটা আছে সেটাকে কর্টেক্স বলে। যেমন এই যে অংশটা, এই যে সবুজ ডাক্তার অংশটা, এই অংশটুকু হচ্ছে কর্টেক্স। আর মেডুলা হচ্ছে এইটা যেখানে শেষ হয়েছে, কর্টেক্স যেখানে শেষ হয়েছে, এই পিরামিডের এই জিনিসটার এখান থেকে পুরো এটুক পর্যন্ত। তাহলে এই যে এর যে জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে কর্টেক্স। তাহলে এই পুরো জায়গাটা হচ্ছে কর্টেক্স, আর এই জায়গাটা একটু জায়গা হচ্ছে এই পুরো জায়গা হচ্ছে মেডুলা, এই জায়গাটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স মূলত কিছু থাকে না, মেইনলি সব মেডুলাতে। মেডুলাতে অনেক জিনিস থাকে। প্রথমে এই মেডুলাতে এই যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পিরামিড। এই যে দেখো অনেকগুলা পিরামিড দেওয়া আছে। এই যে অনেকগুলা পিরামিড, এই একটা 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 পিরামিড। তাইলে মেডুলাতে প্রথমে কি থাকে? মেডুলাতে এখান থেকে শুরু করলে প্রথমে পিরামিড থাকে। এখন পরীক্ষায় একটা খুবই কমন প্রশ্ন, বোর্ড পরীক্ষায় বেশি আসে যে রেনাল পিরামিড কয়টা থাকে? 8 থেকে 12টা থাকে। কয়টা থাকে? 8 থেকে 12টা থাকে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চন, যে রেনাল পিরামিড, এই যে রেনাল পিরামিড, এই যে রেনাল পিরামিডে কি থাকে? রেনাল পিরামিডে থাকে নেফ্রন এবং সংগ্রাহী নালিকা। নেফ্রন কি এবং সংগ্রাহী নালিকাকে একটু পরে বলতেছি। সো এখানে থাকে নেফ্রন এবং সংগ্রাহী নালিকা। তাহলে প্রথম মেডুলা প্রথমে পাইলাম আমরা রেনাল পিরামিড। রেনাল পিরামিডের মধ্যে থাকে নেফ্রন এবং সংগ্রাহী নালিকা। এই যে নেফ্রন, এই যে সংগ্রাহী নালিকা। তারপর এই যে রেনাল পিরামিড, এই রেনাল পিরামিড এখানে প্রসারিত হয়, যে অংশটা তৈরি করে সেটাকে বলা হয় রেনাল পেপিলা। কি বলা হয়? রেনাল পেপিলা। তাহলে রেনাল পেপিলা কোনটা জিনিসটাকে বলা হয়? এই জায়গাটা, এই জায়গায়, এই জায়গাটাকে বলা হয় রেনাল পেপিলা। এই পুরো পিরামিডটা যেখানে সংকোচন হয় সেটাকে বলা হয় রেনাল পেপিলা। তাহলে গেল মেডুলাতে আমরা প্রথমে পেলাম রেনাল পিরামিড। পিরামিডের মধ্যে থাকে নেফ্রন এবং স্বর্ণনালিকা। তারপরে পেলাম আমরা রেনাল পেপিলা। এখন রেনাল পেপিলা যেখানে উন্মুক্ত হয় সেই জায়গাটাকে বলা হয় রেনাল পেলভিস। সেই জায়গাটাকে বলা হয় রেনাল পেলভিস। তাইলে রেনাল পিরামিড এবং রেনাল পেপিলা যে জায়গায় উন্মুক্ত হয় সেটাকে বলা হয় রেনাল পেলভিস। এবং রেনাল পেলভিস যেটা কন্টিনিউশন বা যেটা কন্টিনিউ করে ইউরেটার হিসাবে, রেনাল পেলভিস থেকে কি উৎপন্ন হয় তারপর? ইউরেটার। ইউরেটারের বাংলা কি? মূত্রনালী। তাইলে আমরা সবকিছু পড়ছি এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস বলতে চাই যে এই যে অংশটা কিডনির, এই অংশটা হচ্ছে উত্তল অংশ। যে কোনো জিনিসের উত্তল অংশ আর অবতল অংশ কিভাবে আমরা বের করবো? যেমন উত্তল আয়না যখন আমরা পড়বো তখন দেখবো যে এই এইরকম জিনিস থাকলে সেটা হচ্ছে উত্তল, আর এরকম যদি একটা কার্ভ থাকে ভিতর দিকে একটা কার্ভ থাকে সেটা হচ্ছে অবতল। তাইলে এটা কিডনির ক্ষেত্রে এই যে এই অংশটা হচ্ছে উত্তল আর এই অংশ হচ্ছে অবতল। তাইলে উত্তল অংশ তো আছে,
আর অবতল অংশের যে একটা ভাঁজ আছে না, ভাঁজ, এই ভাঁজকে বলা হয় হাইলাম। তাই এই অংশটা, এই যে অংশটা, এই যে অংশটা, এখানে একটা ভাঁজ, এই ভাঁজটাকে বলা হয় হাইলাম। এই যে হাইলাম, হাইলামের মধ্যে দিয়ে কিছু, হাইলাম মানে কি? হাইলাম মানে হচ্ছে মেইনলি একটা গেট। তাহলে হাইলাম কি? আমরা কেউ যদি জিজ্ঞেস করে হাইলাম কি? হাইলাম হচ্ছে একটা গেটের মতো কাজ করে, যেখানে কিছু জিনিস বের হবে, কিছু জিনিস ঢুকবে। তাহলে কি ঢুকবে? এখানে দেখো, এই যে জিনিসগুলো আছে, এগুলাকে কি রক্ত দিতে হবে না? ব্লাড সাপ্লাই করতে হবে না এগুলাকে? তাহলে ব্লাড সাপ্লাই কে করে? অক্সিজেনযুক্ত রক্ত কে নিয়ে আসে? ধমনী। তাহলে কে ঢুকবে এটার মধ্যে? রেনাল ধমনী। রেনাল ধমনী এই হাইলামের মতো ঢুকবে, এই যে কমলা কালারের মতো, সেটা হচ্ছে রেনাল ধমনী। আর কি বের হবে? সাধারণত আমরা জানি কি বের হয়, ধমনী ঢুকে বের হবে শিরা। কার্বন যুক্ত রক্ত নিয়ে কি বের হবে? শিরা। আচ্ছা, এই যে রেনাল ধমনী আর রেনাল শিরা, এগুলো তো কি বহন করতেছে? এগুলো বহন করতেছে রক্ত। কিন্তু আরেকটা জিনিস বের হতে হবে না? এই নেফ্রন, আগে বলতেছে, এই নেফ্রন কি তৈরি করবে? নেফ্রন তৈরি করবে মূত্র, বা টোটাল কিডনি কি তৈরি করবে? মূত্র তৈরি করবে। এই মূত্রটা কে নিয়ে আসবে? এই কিডনি থেকে মূত্রথলিতে নিতে হবে না? এটা কে নিয়ে আসবে? নিয়ে আসবে এই ইউরেটার। এই যে ইউরেটার, এই যে ইউরেটার, এই ইউরেটারটা কি করবে? এই ক্ষেত্রে যে মূত্র তৈরি হবে সেটা নিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে রেনাল হাইলাম, এই হাইলাম দিয়ে কি ঢোকে? ঢোকে রেনাল ধমনী। আর কি বের হয়? রেনাল শিরা এবং ইউরেটার। ইউরেটার বের হতেই হবে, কারণ এখান থেকে তো মূত্র নিয়ে আসতে হবে। আচ্ছা, আর এখানে যদি একটা কোয়েশন মানে জানা উচিত যে কিডনিটা দেখতে শিম বিচির মতো। হ্যাঁ, দেখতে শেপটা শিম বিচির মতো। রং লাল, কারণ এখানে বেশি রক্ত প্রবাহিত হয়। স্বাভাবিক, আমি যতটুকু জানি যে একটা কিডনিতে প্রতিদিন 1200 ml রক্ত প্রবাহিত হয় প্রতি মিনিটে। সো কারণ এখানে অনেক বেশি ফিল্ট্রেশন হয়। ফিল্ট্রেশন কি, তার পরে একটু পরে করতেছি আমরা। তো এই, তার জন্য এটার রং তো লাল হয়। আরো লাল, যেমন যকৃৎ, এগুলো কিন্তু লাল হয়, কারণ এখানে অনেক বেশি রক্ত প্রবাহিত হয়। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথমে এর পুরোটা হচ্ছে কিডনি বা বৃক্ক। বৃক্কের দুইটা পার্ট, একটা হচ্ছে কর্টেক্স, এই বাইরের পার্ট, মেডুলা ভিতরের পার্ট। মেডুলা প্রথমে কি থাকে? প্রথমে থাকবে কি? রেনাল পিরামিড। কি থাকবে? রেনাল পিরামিড। এই কয়টা থাকবে? 8 থেকে 12টা এরকম এরকম রেনাল পিরামিড থাকবে। রেনাল পিরামিডের মধ্যে কি থাকে? নেফ্রন থাকে এবং সঙ্গে নালিকা থাকে। আর কি থাকে? এই রেনাল পিরামিড এইখানে প্রসারিত কি তৈরি করে? রেনাল পেপিলা। আর রেনাল পেপিলার, রেনাল পিরামিড এখানে কোন জায়গায় উন্মুক্ত হয়? রেনাল পেলভিস। এই জায়গাটা হচ্ছে রেনাল পেলভিক্স। এই জায়গার পুরোটা জায়গাটা হচ্ছে রেনাল পেলভিস। এই জায়গায় উন্মুক্ত হয়, এবং এটা তারপর কি হিসেবে কন্টিনিউ করে? ইউরেটার হিসেবে কন্টিনিউ করে। ইউরেটার মানে কি? মূত্রনালী। আচ্ছা, এখান থেকে মূত্র কে নিয়ে আসে? ইউরেটার নিয়ে আসে। এটা কি? হাইলাম। হাইলামে কি? হাইলাম কি? হাইলাম একটা গেট। এখানে কি কি ঢুকে? ঢুকে রেনাল ধমনী, বের হয় কি? রেনাল শিরা এবং ইউরেটার। হ্যাঁ, এতক্ষণ আমরা পড়ছিলাম বৃক্কের বাইরে থেকে যেগুলো দেখা যায় ওগুলা, এখন পড়বো বৃক্কের অন্তর্গঠন। তো বৃক্ক মেইনলি কি দিয়ে তৈরি হয়? বৃক্ক মেইনলি একটা ইউরিনিফেরাস নালিকা দিয়ে তৈরি হয়। ইউরিনিফেরাস নালিকা, এই যে ইউরিনিফেরাস নালিকা। এখন ইউরিনি কেন? আমরা জানি মূত্রের ইংলিশ কি? ইউরিন। আবার বৃক্ক কি তৈরি করতে চায়? বৃক্কর কাজ কি? ইউরিন তৈরি করা বা মূত্র তৈরি করা। তাহলে বৃক্ক যে জিনিস তৈরি করবে সেটা কি? ইউরিনই। ইউরিন। আর যে ইউরিন যে বহন করবে তার নাম কি হবে? ইউরিনিফেরাস নালিকা। সো ইউরিনিফেরাস নালিকা। এখন ইউরিনিফেরাস নালিকার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নেফ্রন, একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এখন এখানের মধ্যে দুইটা কাজ, যে কোনো জিনিস একজন তৈরি করে একজন বহন করে। তাহলে নেফ্রন কি করবে? মূত্র তৈরি করবে। নেফ্রন কি করবে? নেফ্রন মূত্র তৈরি করবে। এই যে মূত্র তৈরি করবে নেফ্রন, এন্ড সেটা তো সে তৈরি করবে, এমন নিয়ে যাবে কে? অবশ্যই নিয়ে যাবে কে? সংগ্রাহী নালিকা। তাহলে মূত্র বহন করে কই নিয়ে যাবে? পেলভিসে নিয়ে যাবে। কে কই নিয়ে যাবে? পেলভিসে নিয়ে যাবে। তাহলে নেফ্রন কে তৈরি করবে? মূত্র। নেফ্রন তৈরি করবে, এবং কি সংগ্রাহী নালিকা কি করবে? মূত্র বহন করে পেলভিসে নিয়ে যাবে। সেই জিনিসটা যে আমরা চিত্রের মধ্যে দেখতে চাই সেটা হচ্ছে যে এই যে নেফ্রন এখানে তৈরি করে, এরকম হাজার 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 বিলিয়ন বিলিয়ন নেফ্রন আছে, এগুলো সব একসাথে কই দিয়ে এইরকম এই জায়গায় রেনাল সংগ্রাহী নালিকাতে মূত্র, এখান থেকে এই নেফ্রন থেকে উৎপন্ন হয়ে সংগ্রাহী নালিকাতে আসে, তারপরে এইটা এখানে পেলভিস উন্মুক্ত হয়, পেলভিস থেকে তারপরে ইউটেরে যায়। আচ্ছা, তারপর এই পুরোটা আমরা একটু পরে পড়বো, এখন আমরা একটু পড়তেছি অন্তর্কথা। আচ্ছা, এখন এই যে নেফ্রন, নেফ্রন মতো তৈরি করে, তাহলে এখন যদি আমাদের প্রশ্ন করা হয় বৃক্কের একক কোনটি, তাহলে একক কি? আমি আগে যে যখন হার্টের বেসিক চ্যাপ্টার করেছিলাম তখন বলছিলাম যে একক মানে হচ্ছে যে জিনিসটা মূল কাজ করে বা গঠন করে, গঠনগত ও কার্যকরী একক হয় সাধারণত।
তার মানে কি যে গঠনও করে কাজও করে। তাহলে এখানে কে কাজ করে, মেইন কাজটা কে করতেছে? মূত্র তৈরি করা, সেটা হচ্ছে নেফ্রন করতেছে। তাহলে যদি কেউ প্রশ্ন করে বা পরীক্ষায় আসে যে নেফ্রন বৃক্কের একক কোনটি, সেটা হবে নেফ্রন। কি? নেফ্রন। সংগ্রহী নালিকা হতে পারত, কেন হলো না? কারণ সংগ্রহী নালিকা মূত্র তৈরি করে না, জাস্ট বহন করে পেলভিসে নিয়ে আসে। আচ্ছা, তাহলে নেফ্রন কয়টা থাকে? 10 থেকে 12 লক্ষ থাকে। প্রতি বৃক্কে নেফ্রন কয়টা থাকে? 10 থেকে 12 লক্ষ। নেফ্রনের কাজ কি? মূত্র তৈরি করা। বৃক্কের একক কোনটি? নেফ্রন। আচ্ছা, তাহলে ইউরিনিফেরাস নালিকার দুইটা পার্ট, নেফ্রন এবং সংগ্রহী নালিকা। এখন নেফ্রন পড়তে হবে আমাদের। নেফ্রন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, টপিক এই চ্যাপ্টারের মধ্যে। এখন নেফ্রনের কয়েকটা পার্ট আছে, আমি জাস্ট এগুলো রিডিং দিছি, আমরা চিত্রের মাধ্যমে এগুলো বুঝবো। রেনাল কর্পাসল, প্রথমে নেফ্রন আমরা দুই পার্টে ভাগ করছি, সেটা হচ্ছে রেনাল কর্পাসল এবং রেনাল টিউবিউল। রেনাল কর্পাসলের আরেকটা নাম মালপিজিয়ান অঙ্গ, আরেকটা নাম কি? মালপিজিয়ান অঙ্গ। এখন মালপিজিয়ান অঙ্গ কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে, ধরো প্রশ্ন আসলো যে মালপিজিয়ান অঙ্গ কোথায় দেখা যায়, শরীরে কোন অঙ্গে দেখা যায়? অবশ্যই উত্তর হবে কিডনি বা বৃক্ক। এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, তাইলে নেফ্রনে কয়টা পার্ট? রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ এবং রেনাল টিউবিউল। আবার রেনাল কর্পাসলের দুইটা পার্ট, গ্লোমেরুলাস এবং বোমেস ক্যাপসুল, এবং রেনাল টিউবিউলের তিনটা পার্ট, নিকটবর্তী পেছনের নালিকা, হ্যানলির লুপ এন্ড প্রান্তীয় পেছনের নালিকা। এখন আমরা চিত্র দেখে বললে অনেক বেশি সুবিধা হবে। এই যে চিত্রটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা নেফ্রনের চিত্র। দেখেন ভাই, আসলে ধরেন আপনার পরীক্ষা হচ্ছে কালকে। এখন আপনি কিডনি চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আনসার করতে যাচ্ছেন। এখন আপনার কাছে অপশন নাই। আপনি জাস্ট 20 মিনিট পড়তে পারবেন যেকোনো একটা জিনিস, বা একটা ছবি ট্রাই করতে পারবেন। তো আপনি কি করবেন? এটা পড়ে যাবেন, হ্যানলির নেফ্রনের গঠন, কারণ এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। বিগত বছর যত বোর্ড প্রশ্ন আসছে, বেশিরভাগ থেকে দেখবেন যে এই নেফ্রন থেকেই, নেফ্রনের গঠনটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে গ নাম্বারে। সো এটা যদি, এখানে শুধু চিত্র, এখানে কোনো ব্যাখ্যা নাই। কারণ এখানে গঠন বলছে, গঠন আগে দিলে সেটাই হবে, এখানে কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি যদি পরীক্ষা থেকে স্যারের প্রশ্ন আসে, তাহলে এখান থেকে প্রশ্ন করবে। যাই হোক, নেফ্রনের গঠন, আমি একটু আগে নেফ্রনের গঠনটা রিডিং করছিলাম, এখন আমি আপনাকে বুঝাই দিতেছি। সেটা হচ্ছে নেফ্রনের গঠনে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রেনাল কর্পাসল এবং রেনাল টিউবিউল। কর্পাসল মেইনলি বোঝায় যে কোষের মতো জিনিসগুলা, বা একটু যেগুলো একটু বড় টাইপের, সেগুলো হচ্ছে কর্পাসল, যেমন। আর পরটা হচ্ছে রেনাল টিউবিউল। দেখেন, আমি এখানে লেখা হয়েছে যে টিউবিউল। টিউবিউল কথাটা আসছে টিউব থেকে। টিউব মানে কি? আমরা জানি টিউব মানে নালী, আমাদের পানির টিউব আছে, তাহলে পানির নালী। আর ইউল মানে কি? টিউবিউল মানে কি? ছোট নালী বা নালিকা। আমরা যখন লিখি আর্টারি, আর্টারি মানে হচ্ছে ধমনী, বা ধমনী একটু বড় টাইপের, বড় সাইজের। বাট যখন আমরা বলবো আর্টারিওল, তার মানে ছোট ধমনী বা ধমনিকা। ঠিক আছে? তাইলে আমার এখানে টিউবিউল হচ্ছে, দেখেন, টিউব নালিকা। এই পুরোটা জায়গার মধ্যে কোন জায়গায় আপনার মনে হইতেছে যে এখানে নালী আছে? এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে যদি আমরা শুরু করি, তাইলে একটু পর্যন্ত দেখেন নালী, নালী না? এটা হচ্ছে এটা তো অন্য নালী, এটা হচ্ছে কিরকম কাণ্ডের মতো, সো এটাকে আমরা ধরি না। এখান থেকে ধরি, এটা তো নালিকা অবশ্যই না। সো এই জায়গাটা কি? নালীর মতো। তাহলে এখানে কি বলবো? তাহলে রেনাল টিউবিউল কতটুক? এই পুরো জায়গাটা হচ্ছে রেনাল টিউবিউল। আর এই শুধু এই জায়গাটা কি? রেনাল কর্পাসল। আমরা এই রেনাল কর্পাসলটা পড়ি, তারপর রেনাল টিউবিউলটা পড়বো। আচ্ছা, রেনাল কর্পাসলে আমরা দুইটা পার্ট পড়ছি, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আচ্ছা, তাহলে দেখেন, গ্লোমেরুলাস হচ্ছে এটা, ঠিক আছে? এখন গ্লোমেরুলাস কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের জানার বিষয়, বা কি কাজ করে, আসলে জিনিসটা কি। দেখেন, এই যে রক্ত, এই যে ধমনী, এই যে ধমনী, এই ধমনীটা কিন্তু আসলে রক্ত নিয়ে আসতেছে। সো এটার নাম কি? এফারেন্ট আর্টারিওল। দেখেন, আমি লিখছি এখানে ইফারেন্ট আর এফারেন্ট। দেখেন, এফারেন্ট যদি আমি বানান লিখি, তাহলে এরকম আসবে, এ আর ই। এখানে ইফারেন্ট মানে হচ্ছে ই থেকে এক্সিট, ই থেকে কি? এক্সিট। এক্সিট মানে কি? বের হয়ে যাওয়া। তাহলে বলেন, এখানে এফারেন্ট বের হয়ে যাবে না ইফারেন্ট বের হয়ে যাবে? যেহেতু এটাতে ই আছে, ই মানে এক্সিট, মানে এক্সিটটা বের হয়ে যাবে। তাহলে এখানে আছে এফারেন্ট আর্টেরিয়াল, এখানে আছে ইফারেন্ট আর্টেরিয়াল। এফারেন্ট অবশ্যই ঢুকবে। এই যে রক্তটা নিয়ে আসলো, ও রক্ত নিয়ে আসবে কই? এই জায়গাটাতে নিয়ে আসবে। ওর মধ্যে এই রক্তের মধ্যে এখানে অনেক আহ বর্জ্য পদার্থ আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো আছে। ও কি করবে? এখান থেকে রক্ত নিয়ে আসবে, নিয়ে এসে এখানে
অনেকগুলো এরকম কৈশিক জালিকাতে পরিণত হবে। অলমোস্ট 50টা, কয়টা? অলমোস্ট 50টা কৈশিক জালিকাতে পরিণত হবে বা কৈশিক জালিকা দিবে। দিয়ে তারপর আবার ইফাইন টাটারেলে বের হয়ে যাবে। তাহলে আমাদের লাভটা কিরকম দিয়ে দেখেন, আমাদের কাজ হচ্ছে যে রক্তকে পরিশ্রুত করা। মানে কি? রক্তের মধ্য থেকে যে বর্জ্য পদার্থগুলো আছে এগুলো বের করে আনা। এগুলো আমাদের উদ্দেশ্য বা আমাদের কাজ। তো এগুলো বের করে আনতে হলে আমাদের নিশ্চয়ই একটা পর্দা ইউজ করতে হবে, যেই পর্দার মাধ্যমে আমাদের ওইটাকে মানে আমরা বের করে দিতে পারবো। ধমনীর প্রাচীর অনেক পুরু, ঠিক আছে? ধমনী কি করে? ধমনী এই যখন এখানে আসে কৈশিক জালিকা দিয়ে দেয়। কৈশিক জালিকা হচ্ছে অনেক পাতলা। এই পাতলা যেগুলো হচ্ছে বৈষম্যবৃদ্ধ, মানে কি? এগুলো হচ্ছে সহজেই এই পাতলা পর্দার মাধ্যমে যেকোনো কিছু আদান-প্রদান হতে পারে। তার মানে ওরা যদি এখানে গিয়ে ধমনী বেশি কৈশিক জালিকা দিয়ে দেয়, তাহলে অনেক বেশি কৈশিক জালিকা দিবে, যার কারণে কৈশিক জালিকা থেকে সহজেই কি করবে? বর্জ্য পদার্থগুলা এখানে চলে আসবে। এখানে আরেকটা জিনিস আছে যে এই যে কৈশিক জালিকা আছে, সেখানে কোন আবরণী টিস্যু আছে? কোন আবরণী টিস্যু আছে? এখন আমি যদি বলি যে ভাই এখানে স্কোয়ামাস আবরণী টিস্যু আছে, কি আছে? স্কোয়ামাস এপিথেলিয়াল। স্কোয়ামাস এপিথেলিয়াল। আপনি বলবেন কি ভুজুং বাজুং বলতেছেন ভাই, এগুলা তো এই চ্যাপ্টারে নাই, এগুলা কি আন্দু বান্দু? তা এগুলো আন্দু বান্দু না, আসলে একটা কোয়েশ্চেন আসছে, বোর্ড কোয়েশ্চেন, দেখে নিন আপনারা। বোর্ড কোয়েশ্চেনের মধ্যে আছে যে এই স্কোয়ামাস ক্যাপসুলে কোন ধরনের টিস্যু আছে এবং কেন আছে। স্কোয়ামাস টিস্যু হচ্ছে, স্কোয়ামাস টিস্যু বা এপিথেলিয়াম মানে এগুলো আবরণ তৈরি হয়েছে কি দিয়ে? স্কোয়ামাস টিস্যু হচ্ছে আপনার এক ধরনের আবরণ। আপনারা যখন যারা টিস্যু চ্যাপ্টারটা পড়ছেন তারা অবশ্যই জানেন। এটা হচ্ছে আয়সাকার বা সবচেয়ে পাতলা যে আবরণটা। এখানে কিন্তু আরো অনেকগুলো আছে, যেমন সিম্পল, এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস, বুঝছেন? তো আরো তো আছে সিম্পল কিউবয়েডাল। ওইগুলো কেন হলো না? কারণ ওইগুলো হচ্ছে শক্ত, আর সিম্পল স্কোয়ামাস হচ্ছে সবচেয়ে পাতলা। আমাদের উদ্দেশ্য হচ্ছে পাতলা কোনো পর্দার মাধ্যমে আমরা যাতে রক্ত থেকে সহজেই বর্জ্য পদার্থগুলো বের করে দিতে পারি। তাহলে আমরা ২ টা কাজ করছি। আমরা যে করছি, প্রথম ধমনী থেকে কৈশিক জালিকা দিয়ে দিছি। কৈশিক জালিকা দেওয়ার কারণে যেটা পাতলা হয়ে গেছে, এবং কৈশিক জালিকার স্পেশালিটি কি? ওর যে আবরণটা আছে ওইটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস টিস্যু। আর সিম্পল স্কোয়ামাস টিস্যু হওয়ার কারণ কি হয়? লাভটা কি হইছে? এটা হচ্ছে পাতলা, যেটা চাইতেছি আমরা সেটাই। সো এটা যদি স্কোয়ামাস না কিউবেড হইতো, আমরা কি এখান থেকে রক্ত থেকে কি বর্জ্য পদার্থকে কি পরিশোধিত করতে পারতাম? অবশ্যই পারতাম না। তো এখানে হচ্ছে সিম্পল স্কোয়ামাস টিস্যু। এটা হচ্ছে আপনার যারা টিস্যু পড়ছেন তারা অবশ্যই জানেন। যাই হোক, এত গভীরে না যাই। কারেন্ট আর্টেরিয়াল থেকে অনেকগুলো কৈশিক জালিকা দিয়ে তারপর সিম্বল স্কোয়ামাস টিস্যুর কারণে এখান থেকে বর্জ্য পদার্থগুলো সবগুলো এই নেফ্রনে চলে আসবে, এরকম এই ডিরেকশনে নেফ্রনে চলে আসবে, এরকম নেফ্রনে চলে আসবে এখান থেকে। আর তারপর ইফারেন্ট আর্টেরিয়াল হয়ে আবার কি চলে যাবে? আবার ব্লাড ব্যাক করে যাবে। এই যে গ্লোমেরুলাস, এই অংশটা হচ্ছে গ্লোমেরুলাস, এই অংশটা হচ্ছে এই পুরো এই ভিতরের অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। তাইলে গ্লোমেরুলাস জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের কৈশিক জালিকার একটা জাল। কৈশিক জালিকার একটা জাল, সেটা হচ্ছে গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলাসের কাজ কি? এই যে আমরা দেখেন, আমরা যে এখান থেকে একটা বর্জ্য পদার্থকে কি করলাম? এখানে ছেড়ে দিয়ে আবার ওই জিনিসটাকে আবার ব্লাডে ফিরে দিলাম। এটা কি? আমরা যখন ফিল্টার থেকে পানি খাই, ওইরকম না বিষয়টা? যে ফিল্টারের যে ময়লা বর্জ্য পদার্থগুলো রেখে বাকি শুধু নর্মাল পানিটা দিয়ে দিলাম, এখানে সেম। দেখেন এখান থেকে কিন্তু রক্তগুলো আবার ফিরে গেছে, জাস্ট বর্জ্য পদার্থগুলো এখানে ফিল্টার হয়ে গেছে। তার মানে এখানে যে পদ্ধতিটা হয়েছে এখানে, এটার নাম কি? আলট্রা ফিল্ট্রেশন বা ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন মানে কি? ফিল্টার করা। কি ফিল্টার করা? বর্জ্য পদার্থ ফিল্টার করা। কই থেকে ফিল্টার করা? রক্ত থেকে ফিল্টার করা। তাইলে এইখানে আলট্রা ফিল্ট্রেশন কে করে? গ্লোমেরুলাস। তাহলে যদি কোনোদিন প্রশ্ন আসে যে ইউরিয়া কোথায় পরিস্রুত হয়, প্রথম কথা, ইউরিয়া কি? ইউরিয়া হচ্ছে বর্জ্য পদার্থ, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। তাহলে ইউরিয়া কোথায় পরিস্রুত হয়? উত্তর কি হবে? গ্লোমেরুলাস। উত্তর কি হবে? গ্লোমেরুলাস। আর যদি বলা হয় যে কোনো ধরনের জিনিস, ইউরিয়া, ক্রিয়েটিনিন, বর্জ্য পদার্থ কোথায় ফিল্ট্রেশন ঘটে? গ্লোমেরুলাসে ঘটে। তাহলে ঠিক আছে, গ্লোমেরুলাস হচ্ছে কৈশিক জালিকার একটা জাল। সেখানে প্রথমে এফারেন্ট আর্টারিওল আসে এবং তারপর ইফারেন্ট আর্টারিওল বের হয়ে যায়। আর এফারেন্ট আর্টারিওল এসে কৈশিক নালিকা দেয়। কৈশিক নালিকা থেকে সহজেই বর্জ্য পদার্থ এখান থেকে চলে আসে নেফ্রনে, এবং কি করে? কেন আসতে পারে? সিম্পল স্কোয়ামাস টিস্যু থাকে ওইখানে, তোমার কৈশিক গ্লোমেরুলাসে। এই তো, আর কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমরা বলছিলাম কি? এই যে রেনাল কর্পাসল ২ টা পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে বোবেন্স ক্যাপসুল। দেখেন ক্যাপসুল আগেই বলছিলাম আবরণ। আবরণ আবরণ জিনিসটাকে হচ্ছে ক্যাপসুল, মানে আবরণে ক্যাপসুল থাকে, যেমন রেনাল ক্যাপসুল।
সো এখানে দেখেন এই জিনিসটা গ্লোমেরুলাসকে আবরণ করে রাখতেছে না, এই জিনিসটা এই সাইডের জিনিসটা এটা তাহলে এটা হচ্ছে ক্যাপসুল। আর বোম্যান্স কি, এটা যিনি আবিষ্কার করছেন ওনার নাম অনুযায়ী ইনি দিয়েছেন বোম্যান্স ক্যাপসুল। সো আমাদের রেনাল ক্যাপসুল একটুকুই। এখানে মেকানিজম শিখলাম কিভাবে যে তোমার ব্লাড থেকে তোমার রক্ত থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন হয়ে এখানে নেফ্রনে চলে আসে। এখন এই যে জিনিস যে আমরা লিকুইডটা পাইলাম সেটাকে বলা হয় ফিল্ট্রেট। সেটাকে বলা হয় কি ফিল্ট্রেট, মানে যেটা ফিল্টার হয়ে গেছে, ঠিক আছে? তো এখনো তো ইউরিন পাই নাই বা মূত্র পাই নাই, তো মূত্র পাবো না আমরা, অবশ্যই পাবো। আমরা কি করবো, কারণ নেফ্রন, এটাতে কিন্তু নেফ্রন, তো এখানে কিন্তু মূত্র তৈরি হবে অবশেষে। এটা হচ্ছে কিন্তু সংগ্রাহী নালিকা, এটা হচ্ছে সংগ্রাহী নালিকা এটা। তো এখানে কিন্তু অবশ্য এটা কিন্তু ওই যে আমরা দেখছিলাম ওইটা নেফ্রন থেকে যে মূত্রটা কালেক্ট করেছে এটা, সেটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এটার নাম কেন সংগ্রাহক নালিকা, কারণ সংগ্রহ মানে কি, কালেক্ট, কালেক্ট করে, কি কালেক্ট করে, মূত্র কালেক্ট করে। কোথা থেকে কালেক্ট করে, নেফ্রন থেকে কালেক্ট। আচ্ছা, তো এখান থেকে এখন এই যে ফিল্টারটা চলে আসলো এইদিকে, এই ডাইরেকশনে আসলো, এই ডাইরেকশনে আসলো, আসার পর এই যে নিকটবর্তী এখানে আসবে না? তো এখানে আসার পর কি হবে বলতেছি, দেখেন এটা হচ্ছে রেনাল টিউবুল, বলছিলাম না, টিউব বা নালী। এটা ৩টা পার্ট। প্রথম পার্টের নাম হচ্ছে নিকটবর্তী পেচানো নালিকা। একে বলেন এটা পেছনের নালিকা না, অবশ্যই পেছনের নালিকা, তার মানে নালিকা। আর নিকটবর্তী কেন, দেখেন এটা থেকে এটা নিকটবর্তী না, তাহলে এটা হচ্ছে নিকটবর্তী পেছনের নালিকা। আবার এটা দেখেন এটাও পেছনের নালিকা, এটা থেকে দূরবর্তী না, বা প্রান্তীয় না, এটা হচ্ছে প্রান্তীয় পেছনের নালিকা। আর মাঝখানে যে এই যে লুপের মতো জিনিসটা ইউ আকৃতি, সেটা হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপ কেন হেনলি লুপ, কারণ এটা উনি যে আবিষ্কার করছে ওনার নাম অনুযায়ী হেনলি দেওয়া হয়েছে, ওনার নাম হেনলি, তো ওনার নাম অনুযায়ী হেনলি লুপ দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে এই যে নিকটবর্তী পেছনের এলাকা যখন আসবে, তখন এই ফিল্টার থেকে পানি কমবে, পানি কমানো হবে। এই ফিল্টার থেকে কি কমানো হবে, পানি কমানো হবে। তারপর বিভিন্ন যে উম ইয়ে আয়ন, তারপর লবণ, এগুলা কি হবে, ব্যাক করবে কোথায়, কোথায় ব্যাক করবে, এগুলো ব্লাডে ব্যাক করবে। এগুলা পুনঃশোষণ করতে হবে না, অনেক কিছু তো আছে যেগুলো জরুরি আমাদের শরীরের জন্য। তাইলে এগুলো আমাদের শরীরের জন্য জরুরি, কিন্তু এগুলো যদি চলে যায় তাহলে তো আমাদের জন্য সমস্যা। এই জন্য এগুলো ব্যাক করবে, করে অবশেষে ইউরিন হিসেবে তৈরি হয়ে যাবে, এবং সেটা এই সংগ্রাহী নালিকা হয়ে এই সংগ্রাহী নালিকা কালেক্ট করবে, এবং সেটা কই যাবে, পেলভিসে যাবে। কোথায় যাবে, পেলভিসে। ঠিক আছে? পেলভিসে গিয়ে কি করবে সেটা আমি মানে পুরো ডিরেকশন কই থেকে শুরু হয়ে কই যাচ্ছে এটা আমরা একটু পরে পড়তেছি। সো আগে আমরা একটা ওভারঅল ভিউ দিয়ে দিই। নেফ্রনের গঠন বলতে আমরা কি বুঝি, প্রথমত নেফ্রনের গঠনে হচ্ছে দুইটা পার্ট, রেনাল কর্পাসল, রেনাল টিউবিউল। কর্পাসলে কি থাকে, গ্লোমেরুলাস থাকে, আর একটা থাকে কি বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল কি, গ্লোমেরুলাসের আবরণ সামনের দিকে। আর গ্লোমেরুলাস কি, একটা হচ্ছে কৈশিক নালিকার একটা জাল, এখানে 50টা কৈশিক নালিকা আসে, অ্যাফারেন্ট আর্টারি রয়েছে কৈশিক নালিকাতে, কৈশিক নালিকা থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ চলে আসে নেফ্রনে, তারপর রক্তটা ফিল্টার হয়ে চলে যায়, তাহলে এখানে ফিল্ট্রেশন ঘটে, আলট্রা ফিল্ট্রেট তৈরি হয়, সেটা অবশেষে রেনাল টিউবুলের প্রথম পার্ট যেটা হচ্ছে নিকটবর্তী পেছনের নালিকাতে আসে, সেখানে পুনঃশোষণ ঘটে কিসের, পানির, এবং বিভিন্ন আয়ন এর পুনঃশোষণ ঘটে, হ্যান্ডেল লুপ হয়, প্রান্তীয় পেছনের নালিকা যখন আসে সেখানেও পুনঃশোষণ ঘটে, এবং অবশেষে মূত্র তৈরি হয়, এবং সেটা সংগ্রহ নালিকা হয়ে কই যায়, সংগ্রহ নালিকা হয়ে পেলভিসে চলে যায়। সো এই নেফ্রনের গঠন আমি যতটুকু লিখছি, ততটুকু যদি আমরা পরীক্ষায় দিয়ে আসতে পারি, তাইলে ইনশাল্লাহ 3-3 পাওয়ার আশা আছে। চিত্রটা এরকম দিলে হবে, এত বেশি কঠিন চিত্র না, জাস্ট এই মার্কিং গুলা করবো, এরকম মার্কিং গুলা দিয়ে দেবো। মার্কিং অবশ্যই পেন্সিল দিয়ে করা উচিত, আমি এখানে করছি জাস্ট বোঝানোর জন্য। আর পেন্সিল দিয়ে সব চিত্র এঁকে তারপরে চিত্র দিয়ে নেফ্রনের গঠন লিখে দিব, যে এফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল, বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, নিকটবর্তী পেছনের নালিকা, হেনলি লোব, সংগ্রহ নালিকা, প্রান্তীয় পেছনের নালিকা, একটুক যাতে এটলিস্ট খাতার মধ্যে মার্কিং করা থাকে আর চিত্র থাকে, তো একটু দিলেই নেফ্রন। আর নেফ্রন হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা অবশ্যই পড়ে যেতে হবে। আচ্ছা, এখন নেফ্রনের গঠন শেষ করলাম, এখন আমরা পড়বো বৃক্কের কাজ। দেখেন বৃক্কের কাজ আসলে ওইটাই যেটা নেফ্রনের কাজ। নেফ্রনের কাজ হচ্ছে বৃক্কের কাজ, কারণ বৃক্ক নেফ্রন দিয়ে কাজ করে, কারণ নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী বা গঠনগত একক। বৃক্কের কাজ হচ্ছে মূত্র তৈরি করা। এখন আমাদের প্রতিদিন কত ml মূত্র তৈরি করে, প্রতিদিন বৃক্ক 1500 ml বা 1.5 লিটার মূত্র তৈরি করে। আমার জানা উচিত 1 লিটার সমান 1000 ml বা 1 লিটার সমান 1000 মিলিলিটার। তো প্রতিদিন 1500 ml বা 1.5 লিটার মূত্র তৈরি করে, এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন
বৃক্ষর কি কি বর্জ্য পদার্থ বৃক্ষ নিষ্কাশন করে, সেটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। এখানে কিন্তু মনে রাখতে হবে অ্যামোনিয়া কিন্তু বর্জ্য পদার্থ, ক্রিয়েটিনিন তো আগে থেকে জানি, ইত্যাদি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এখন এই যে বৃক্ষ কাজ করে, ওর একটা প্রক্রিয়া আছে না, ও কেমনে কোথা থেকে কোথা মূত্র নিয়ে যায়, এই প্রক্রিয়াটা যদি পরীক্ষা আসে আপনারা দিতে পারেন, চাইলে আপনারা এরকম দিতে পারেন, চাইলে আপনারা লিখেও দিতে পারেন, বাট লিখলে ভালো হবে। প্যারা প্যারা করে, কারণ স্যাররা ওভাবে বেশি পছন্দ করে, মানে লেখাটা ওইরকম লিখলে সুন্দর লাগে। আমি এখানে বোঝানোর জন্য দিছি। দেখেন, প্রথমে নেফ্রন মূত্র তৈরি করে। কিভাবে মূত্র তৈরি করে এটা নেফ্রনের কাজে আমরা দেখছি, নেফ্রন কিভাবে মূত্র তৈরি করে, ঠিক আছে? এটা আমরা আগেই জানি, আমরা একটু আগে দেখছি নেফ্রন কিভাবে মূত্র তৈরি করে সংগ্রহ তালিকাতে পাঠায় দেয়। তাহলে প্রথমে নেফ্রন কি করলো, মূত্র তৈরি করলো, তারপর কি করলো, সংগ্রহ তালিকাতে পাঠাইলো। সংগ্রহ তালিকা থেকে বলছিলাম, সংগ্রহ তালিকা থেকে কোথায় পাঠাবে, পেলভিসে পাঠাবে। তারপর কোথায় পাঠাবে, ইউরোটারের ফানেল আকৃতি অংশ থেকে ইউরোটারে পাঠাবে। তাহলে নেফ্রন মূত্র তৈরি করলো, তারপর সংগ্রহ নালিকাতে চলে আসলো, তারপর পেলভিসে আসলো, তারপর ইউরেটারের ফানেল আকৃতি অংশতে আসলো, তারপর ওইখান থেকে ইউরেটারে আসলো। ইউরেটার থেকে মূত্র, বলছিলাম ইউরেটার মানে হচ্ছে মূত্রনালী, মূত্রনালী থেকে আসবে মূত্রথলি, থলিতে জমা হইলে তারপর এটা আসলে তো আপনাদের বইতে নাই, তাও বলে নেই, 280 থেকে 320 ml হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। সো মূত্র ত্যাগের ইচ্ছা জাগা হলে মূত্রনালী হয়ে দেহের বাইরে চলে যায়। তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে এই জিনিসটা একবার দেখতে চাই, সেটা হচ্ছে এই যে চিত্র, এখানে দেখা যাচ্ছে যে নেফ্রন, এটা হচ্ছে নেফ্রন, এটা হচ্ছে নেফ্রন, এই নেফ্রন থেকে মূত্র তৈরি হলো। তারপর তো আরো হওয়ার পর এখানে সব এসে আসলো কার কাছে, সংগ্রাহী নালিকার কাছে। সংগ্রাহী নালিকা ওইটা কালেক্ট করে কই দিয়ে দিল, পেলভিসে। এই যে পেলভিসের ডাইরেকশন, এই যে এরকম, পেলভিস থেকে এরকম গেল, এরকম গেল, কই আসলো, ইউরেটারে। ইউরেটারের নিচে আসে, এখানে নিচে আছে কি, ইউরেটার মানে হচ্ছে মূত্র নালী, কোথা থেকে কোথায় দিবে, মূত্রথলিতে দিবে। মূত্রথলি, মূত্র দুই সাইডে দুইটা মূত্র, এক সাইডে মূত্রথলি থাকে, দুই সাইড থেকে দুইটা এরকম, এরকম দুইটা ইউরেটার আসে। ধরেন এটা হচ্ছে ইউরেটার, দুইটা কিডনি না, তো দুইটা কিডনি থেকে দুইটা ইউরেটার আসবে না। ধরেন এটা হচ্ছে একটা কিডনি, এটা হচ্ছে এটা কিডনি, তাইলে এখান থেকে একটা ইউরেটার আসবে না, এখান থেকে একটা ইউরেটার আসবে না, দুইটা ইউরেটার আসে কই কই জমা, কোথায় মূত্রকে নিয়ে আসবে, এরকম একটা মূত্রথলিতে নিয়ে আসবে না। মূত্রথলিতে নিয়ে আসার পর তারপর একটা মূত্রথলি আসলো, তারপর এটা ছিদ্র হয়ে মূত্রনালী হয়ে দেহের বাইরে চলে যায়। মূত্রনালী হয়ে দেহের বাইরে চলে যায়, মানে ইউরেটার হচ্ছে মূত্রনালীর আগের অংশ, সেটা হচ্ছে যেটা মূত্র বেসিক্যালি মেইনলি বহন করে। তারপর মূত্রথলিতে আসে, তারপর মূত্রনালী হয়ে বের হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে এর প্রক্রিয়া, কিডনির কাজ করার প্রক্রিয়া, মানে কিডনি কিভাবে কাজ করে সেটা হচ্ছে, এটা সিকিউতে আসে অনেক বেশি, কিডনি কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে সেকেন্ড বেস্ট ইম্পর্টেন্ট সিকিউ কোয়েশ্চন, কিডনি কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। এখন আমরা আরেকটা সিকিউ কোয়েশ্চন বা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে বৃক্কে পাথর। দেখেন, বৃক্কে পাথর এর আসলে কমন এখন অনেক। সো বৃক্কে পাথর কেন হয়? বৃক্কে পাথর হয় পুরুষদের সাধারণত বেশি হয়। কেন পুরুষদের বেশি হয়? কারণ পুরুষদের এটা বৃক্কে পাথর মেইনলি হয় বেশি ওজন, যেটা পুরুষদের অবশ্যই বেশি মেয়েদের থেকে। তারপর পানি কম খাওয়া, তারপর সঠিক টাইম মতো আপনার ঠিক মতো বৃক্ষে যে প্রোটিন, আয়ন গুলো দরকার, এগুলা সাপ্লাই না হওয়া, বা আরো অনেকগুলো কাজ আছে। সো এগুলো অনেক কারণ আছে, পুরুষদের বেশি হয়। এটা আসলে এত ডিটেলস বইতে দেওয়া নাই, তাই আমি বলতে পারছি না। যাই হোক, এটা জানলে ভালো যে বৃক্কে পুরুষদের বেশি হয়। এখন বৃক্কে পাথরের লক্ষণ দেখেন, আমি তিনটা কালার করছি। লক্ষণ কেন কালার করছি জানেন? বিগত কয়েক বছরের প্রশ্নে আমি দেখলাম যে বেশিরভাগ সময় এই কোয়েশ্চেনটা বেশি আসতেছে যে তিনটা ইয়ে দিয়ে দিতেছে, যে লক্ষণ দিয়ে দিয়ে বলতেছে যে উনার কি রোগ হয়েছে এবং ওই রোগের প্রতিকার। সো এই তিনটা লক্ষণ সবচেয়ে ইম্পর্টেন্ট লক্ষণ। সেটা হচ্ছে কোমরের পিছনে ব্যথা। আমি বলি বৃক্ক কোমরের পিছনের দিকে পিঠের সাইডে থাকে। সো কোমরের পিছনে ব্যথা হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে এবং প্রস্রাবের সাথে রক্ত যাবে। এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আপনি কোমরের পিছনে ব্যথা এবং কাঁপুনি যে জ্বর পান, তার মানে মনে করবেন সেটা হচ্ছে বৃক্ক পাথর, আর প্রস্রাবের সাথে রক্তের সাথে আসবেই। তো এটা থেকে প্রতিকার কি আছে? এখানে প্রতিকার বলতে এখানে আছে অধিক পানি খাইতে পারেন, ওষুধ খাইতে পারেন। এটা হচ্ছে প্রতিকার। প্রাথমিক যে প্রতিকারটা আছে সেটা হচ্ছে অধিক পানি আর ঔষধ। আর অপারেশন যেটা আছে সেটা হচ্ছে
সার্জিক্যাল যে অপারেশন সেটা হচ্ছে পাথর অপারেশন করা যায়। দুইটা পদ্ধতি দেওয়া আছে আপনার বইতে। ইউরেটারোস্কোপিক ইউরেটারোস্কোপিক মানে ইউরেটার দিয়ে আপনার পাথরটা অপারেশন করা হয়, এবং আল্ট্রাসনিক লিথট্রিপসি। আল্ট্রাসনিক লিথট্রিপসি গুলো অনেক মডার্ন ইয়ে, সেগুলো এখন আমাদের ইউজ করা হয় না। আমাদের আবার বিজ্ঞে সাধারণত অস্ত্রোপচার করা। তো এই প্রতিকার বলতে এই তিনটা জিনিস কিন্তু তোমাদের বইতে আছে: ইউরেটারোস্কোপিক, আল্ট্রাসনিক লিথট্রিপসি এন্ড বৃক্কে অস্ত্রোপচার। যাই হোক, এটা সিকিউতে আসে। তারপর হচ্ছে বৃক্ক বিকল। বিকল মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। তো বৃক্ক দুই ধরনের বিকল হতে পারে। একটা হচ্ছে ধীরে ধীরে বিকল হতে পারে, একটা হচ্ছে আকস্মিক বিকল হতে পারে। আকস্মিক মানে হচ্ছে হঠাৎ বিকল হতে পারে। যদি বৃক্ক বিকল হয়, আমরা কিভাবে বুঝবো বৃক্ক যে বিকল হচ্ছে? সেটা হচ্ছে বৃক্ক বিকল হলে আমাদের মূত্রের পরিমাণ কমে যাবে এবং ক্রিয়েটিনিন বাড়বে। ক্রিয়েটিনিন মানে কি? ক্রিয়েটিনিন হচ্ছে বর্জ্য পদার্থ। সো এটা হচ্ছে একটা আমরা হচ্ছে মূত্র কমে যাবে, আর এটা হচ্ছে ক্রিয়েটিনিন বাড়বে। আর এটা হচ্ছে বৃক্ক যদি ধীরে ধীরে বৃক্ক হঠাৎ হয়, তাহলে কি কি জিনিস বৃক্কের ধীরে ধীরে বিকল ঘটায়? সেটা হচ্ছে নেফ্রাইটিস। নেফ্রনে কোনো জিনিসে আইটিস আইটিস যদি কোনো জায়গায় পাও, নেফ্রাইটিস। যেমন আইটিস, নেফ্রন। দেখো আমি যদি লিখি নেফ্রন যুগ আইটিস, এই আইটিস মানে কি জানো? এই আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, মানে ইনফেকশনের মতো জিনিসটা। কোনো জিনিসে যদি ইনফেকশন হয় তাইলে সেটাকে বলা হয় আইটিস। তাহলে নেফ্রন যুগ আইটিস, নেফ্রাইটিস। আরেকটা উদাহরণ দিতে পারি আমি, টনসিলাইটিস। যাদের টনসিলে ইনফ্লামেশন হয়, টনসিল ফুলে যায়, ওদেরকে টনসিলাইটিস বলা হয়। সো আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। সো আরো অনেক টার্ম আছে, এগুলাতে না যাই। ধীরে ধীরে নেফ্রাইটিস যদি হয়, ডায়াবেটিস হয়, উচ্চ রক্তচাপ হয়, পাথর হয়, বৃক্কে পাথর হয়, যার কারণে আমরা ধীরে ধীরে বিকল হতে পারে। কিন্তু যদি আকস্মিক বৃক্ক বিকল হতে হয়, তাহলে তিনটা কারণ হতে পারে। এটা হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। ধরেন আপনি আম, একটা ওষুধ আপনার, ধরেন আমরা যারা অ্যান্টিবায়োটিক খাই, জ্বর উঠলে অ্যান্টিবায়োটিক, মাথা ব্যথা হইছে অ্যান্টিবায়োটিক, তারপর ঘাড়ে ব্যথা অ্যান্টিবায়োটিক, ভালো লাগতেছে না অ্যান্টিবায়োটিক, যাই হোক কিছু হইলে অ্যান্টিবায়োটিক খাই ফেলি, প্যারাসিটামল খাই, যা ইচ্ছা তা খাই, ঠান্ডা লাগছে মনাস খাই ফেলি। এই যে আমরা কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে আমরা ওষুধ খাই, যেটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমাদের বৃক্ক কিন্তু আকস্মিকভাবে বিকল হয়ে যেতে পারে। সো এরকম ওষুধ খাইলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বৃক্ক বিকল হতে পারে। আর এটা হচ্ছে মারাত্মক ডায়রিয়া। কারণ ডায়রিয়া হলে দেখেন বৃক্ক কিন্তু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে অসমোরেগুলেশন। মানে কি? সেটা হচ্ছে পানির নিয়ন্ত্রণ। বৃক্কর মধ্যে ওই যে আমরা পড়ছিলাম নেফ্রনের মধ্যে, যে আবার কি হয়, পানি পুনঃশোষণ হয়, পুনঃশোষণের মূত্র তৈরি করে। এই যে এটা না, টিউবওয়েল গুলাতে যেগুলো আপনার তোমার নিকটবর্তীয় নালিকা যেগুলো আছে, পেঁচানো নালিকা, ওগুলাতে ওখানে যে পানি শোষণ হয়, এখন যদি শরীরে পানি বেশি চলে আসে বা শরীর থেকে বেশি পানি চলে যায়, সেটা কি করবে? বৃক্ক কিন্তু সেটা আর কন্ট্রোল করতে পারবে না, যার কারণে বৃক্ক বিকল হয়ে যাবে। So, বৃক্ক কিন্তু ওই যে পানি নিয়ন্ত্রণ করে শরীরের মধ্যে, যে পানি অনেক সময় পানি শূন্যতার সময় বৃক্ক পানি সাপ্লাই দেয়। আবার পানি যখন বেশি হয়ে যায় তখন বেশি বেশি মূত্র তৈরি করে। আবার পানি যখন কম হয় কম মূত্র তৈরি করে পানি শরীরে ব্যাক করে দেয়। আর যদি বৃক্কতে বেশি পানি হয়ে যায় তাহলে শরীরে তখন কি করে? বেশি বেশি মূত্র তৈরি করে পানি পুনঃশোষণ কমায় দেয়। যাই হোক, আকস্মিক বিকলের ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। মারাত্মক ডায়রিয়া হলে আকস্মিক বিকল হয়। আর অতিরিক্ত রক্তক্ষরণ হলে অবশ্যই যে শরীরের সব ক্ষেত্রেই আম কি হবে? ড্যামেজ হবে। সো বৃক্কের ক্ষেত্রেও অতিরিক্ত রক্তক্ষরণ হবে। কারণ যেহেতু বৃক্ক ব্লাডের সাথে রিলেটেড। আচ্ছা, যাই হোক, বৃক্ক বিকলের ২ টা উপায় প্রতিকারের। এটা সিকিউতে আসে, সেটা হচ্ছে ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপন। ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপনের মধ্যে যদি বলা হয় ভালো কোনটা, আপনার যদি পরীক্ষায় যদি আসে, এটা আসছে অবশ্য যে কোনটি উত্তম? উত্তম অবশ্যই হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন হচ্ছে উত্তম। কেন আমি বলতেছি একটু পরে। আগে ডায়ালাইসিসটা বুঝে নিই। আসলে ডায়ালাইসিস কি? সেটা হচ্ছে কৃত্রিম উপায়ে বৃক্কের কাজটা করা। আমাদের ধরেন বৃক্ক বিকল হয়ে গেল, এখন আমি যদি কৃত্রিম উপায়ে বৃক্ক যে কাজটা করে সেটা করে নেই, তাহলে সেটাকে বলা হবে ডায়ালাইসিস। এটা সংজ্ঞা আছে, বইতে পড়ে নেবেন অবশ্যই। এই যে একটা হাত, হাত থেকে আমরা কি করব? এটা হচ্ছে ধমনী। ধমনী থেকে আমরা কি নিব? প্রথম ব্লাড নিব। নিয়ে ডায়ালাইসিস টিউব। এই যে এটা ডায়ালাইসিস টিউব। এগুলা কি? এগুলো হচ্ছে ডায়ালাইসিস টিউব। এই টিউবের মধ্যে দিয়ে দিব। কোথা থেকে নিব? ব্লাড ধমনী থেকে নিব, নিয়ে ডায়ালাইসিস টিউবের মধ্যে দিয়ে দিব। তারপর সেটাকে আবার কই নিয়ে দিব? শিরাতে নিয়ে আবার পুট করে দিব। আচ্ছা, এখন
কেন? এখানে কি মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে এই যে আংশিক বৈষম্যবৃত্ত প্রাচীর বিশিষ্ট ডায়ালাইসিস টিউব। এই যে টিউবগুলা এগুলো হচ্ছে আংশিক বৈষম্যবৃত্ত। মানে কি জানেন? এগুলো হচ্ছে এখান থেকে ওয়ান সাইড আ মুভমেন্ট হবে। যেমন এই যে এখান থেকে যে ব্লাড গুলা যাইতেছে, এখান থেকে বর্জ্য পদার্থগুলা এই লিকুইডে চলে আসবে। বাট লিকুইড থেকে কিছু আসতে পারবে না। এটাকে বলা হয় বৈষম্য। বৈষম্য করতেছে না, একদিক থেকে যাইতেছে, আরেক দিকে আসতেছে না। এজন্য সেটা হচ্ছে বৈষম্য। তাহলে আংশিক বৈষম্য মানে কেন? যে অর্ধেক হইতেছে না, এইজন্য আংশিক বৈষম্য। প্রাচীর বিশিষ্ট। এই প্রাচীরটা হচ্ছে আংশিক বৈষম্য কার? এই যে এই যে হচ্ছে আপনার ডায়ালাইসিস টিউব যেটা আছে, এই ডায়ালাইসিস টিউবের আংশিক প্রাচীরটা হচ্ছে আংশিক বৈষম্য। যার কারণে এখান থেকে এই যে বর্জ্য পদার্থগুলো আছে ওইগুলা এখান থেকে এই ফ্লুইডে চলে আসে, এই ফ্লুইডে। এখানে কি থাকে? এখানে থাকে ডায়ালাইসিস ফ্লুইড। যেই ফ্লুইডের ঘনত্বর কারণে, ঘনত্ব কম থাকে যার কারণে, ঘনত্ব থাকে ব্লাডের প্লাজমার কাছাকাছি। ব্লাডের প্লাজমার কাছাকাছি থাকার কারণে সেখান থেকে এই ডায়ালাইসিস টিউব থেকে বর্জ্য পদার্থ চলে আসে কোথায়? এই ডায়ালাইসিস ফ্লুইডে। এই পুরো জিনিসটা ডায়ালাইসিস ফ্লুইড এরকম ভরা ভরা থাকে। আর এই পথে কি হয়? বর্জ্য পদার্থগুলো চলে আসে। আর তারপরে আবার আপনার শিরা দিয়ে আমাদের শরীরে ইন করে দেয়। তাহলে এই কিন্তু একটা ডায়ালাইসিস পুরো একটা সিস্টেম দিয়ে এর মাধ্যমে এখানে আমরা ডায়ালাইসিস এই যে জিনিসটাই কিডনি করে। বাট এটা আমরা শরীরের বাইরে একটা ডায়ালাইসিস টিউব আছে, একটা কন্টেইনার আছে, কন্টেইনার ডায়ালাইসিস টিউব আছে, টিউবের মধ্যে দিয়ে রক্ত নিয়ে এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় আমরা ডায়ালাইসিস ফ্লুইডের মাধ্যমে রক্তটা থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে এখানে রেখে দেই। আবার শরীরে রক্ত ব্যাক করি। এখন এখানে এই ডায়ালাইসিস কেন বেশি উত্তম না? কারণ হইতেছে ডায়ালাইসিস একেকবার করতে হলে প্রচুর টাকার প্রয়োজন। ডায়ালাইসিস মেশিন যা বারবার প্রতি সপ্তাহে ডায়ালাইসিস লাগে, প্রতি মাসে ডায়ালাইসিস লাগে যাদের ডায়ালাইসিস রোগী। বারবার অনেক বেশি টাকা প্রয়োজন ডায়ালাইসিসের জন্য। আর অনেক সমস্যা হয় ডায়ালাইসিসের জন্য। যেমন বারবার এখানে হাতের মধ্যে বারবার রক্ত দেওয়া অনেক একটা কষ্টসাধ্য বিষয়। এইজন্য। আচ্ছা, এটা হচ্ছে ডায়ালাইসিস। এটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন করতে পারে। কিডনি প্রতিস্থাপন করার জন্য ২ টা শর্ত আছে, বুঝছেন? একটা হচ্ছে নিকটাত্মীয় কিডনি, যেমন মা, বাবা, চাচা, খালা যারা আছে ওদের কিডনি আপনি নিতে পারবেন কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে, মানে আপনার শরীরে কিডনি ট্রান্সপ্লান্ট করতে। আর ২ নম্বর শর্ত হচ্ছে টিস্যু ম্যাচ করতে হবে। মানে দেখেন, আমি এজন্যই বলি সবসময় বেসিক জানা জরুরি। কারণ বেসিক আপনার সব চ্যাপ্টারই লাগবে। এসএসসিতে, এইচএসসিতে তো ডিটেইলস লাগবেই। প্লাস এসএসসিতে আপনার বেসিক লাগবে। কারণ বেসিক গুলো আসলে আপনার জ্ঞান বাড়ায়। সবকিছু যে পরীক্ষায় আসতে হবে আর পরীক্ষা থেকে পেতে হবে এগুলো এরকম কিছু না। বেসিক ভালো থাকলে আপনি যেকোনো কোয়েশ্চেনের উত্তর দিতে পারবেন এবং সবসময় আপনি একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। সো অবশ্যই জানা উচিত। এই যে দেখেন টিস্যু ম্যাচ করে কেন? কিডনি প্রতিস্থাপন কেন টিস্যু ম্যাচ করা উচিত? কারণ দেখেন আমি আগে বলছিলাম কিডনি একটা হচ্ছে অঙ্গ। আর অঙ্গ কি দিয়ে তৈরি হয়? যারা হার্টের ক্লাসে দেখছেন তারা জানেন কিডনি অঙ্গ তৈরি হয় টিস্যু দিয়ে। তার মানে কি? যেকোনো অঙ্গ ম্যাচ করতে হলে কি করতে হবে? আগে টিস্যু ম্যাচ করতে হবে। ধরেন আমি একজন আননোন পারসনের আমি অঙ্গ নিবো। ওর কি আমি অঙ্গ ম্যাচ করাইতে পারবো? পারবো না। ওর অঙ্গ ম্যাচ করে কি করে না কিভাবে বুঝবো? ওর অঙ্গের যে টিস্যুটা আছে কেটে ওই টিস্যুটা আমার টিস্যুর সাথে ম্যাচ করবো। তখন আমি বুঝবো যে ওর টিস্যু ম্যাচ হলেও আমার অঙ্গটা ম্যাচ হয়েছে। কারণ টিস্যু থেকেই অঙ্গ তৈরি হয়েছে। সো এগুলো জানা উচিত। অবশ্যই বেসিকটা জানলে ভালো হয়। শরীরে সবসময় কাজে লাগে। যাই হোক, কিডনি প্রতিস্থাপন ২ টা কাজ হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে নিকটাত্মীয় থেকে ডিরেক্ট সরাসরি মা-বাবা, চাচা, খালা-খালা থেকে। আরেকটা হচ্ছে টিস্যু ম্যাচ করে। তো ডায়ালাইসিস আর কিডনি প্রতিস্থাপনের পার্থক্য কি? ভালো কোনটা? কিডনি প্রতিস্থাপন। কারণ এটা হচ্ছে পার্মানেন্ট। একটা কিডনি দিয়ে ভালোভাবেই চলা যায় মোটামুটি। যদি কারোর ২ টা কিডনি বিকল হয়ে যায়, উনি যদি ডায়ালাইসিস বারবার না করে, ডায়ালাইসিস করতে প্রচুর টাকা লাগে, কষ্টসাধ্য। আর যদি কিডনি প্রতিস্থাপন করে তাহলে সহজেই একবারে একটা অপারেশনের মাধ্যমে উনি চলাচল করতে পারে। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি সিকিউর চলে আসে। এ এখন আমরা একটা করে ৪ টা কোয়েশ্চেন লিখছি এখানে। ফর সিকিউ দেখেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি যদি সাজেশন বলেন এই চ্যাপ্টার থেকে তাইলে এইগুলা। আ বিগত বছরের সকল প্রশ্ন দেখলাম। এই ৪ টা টপিক, এই ৪ টা কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। আগেই বলছিলাম 5 স্টার কোয়েশ্চেন, সেটা হচ্ছে নেফ্রনের গঠন। আপনাকে বলতে পারে উপরে যে চিত্রটা দেওয়া আছে ওইটার একক কি? এককের গঠন লেখো। মানে কিডনি দিয়ে বলবো এটার এককের গঠন আঁকো। মানে কি বৃক্কের একক কি? নেফ্রন। সো নেফ্রনের গঠন আঁকবেন। প্রথমটা দেখাই দিছিলাম অবশ্যই আগে। নেফ্রনের গঠনটা আঁকে দিলে হবে। তারপর বলছিলাম বৃক্কের লম্বচ্ছেদ বা বৃক্কের গঠনটা আঁকে দিয়ে আসবেন। যদি বৃক্কের গঠন আসে ৩ নম্বরে, ৩ নম্বরে আসলে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ৪ নম্বরে আসলে ব্যাখ্যা দিতে হবে। গ নাম্বারে আসলে অবশ্যই ব্যাখ্যা দেওয়া লাগবে না। ঘ নাম্বারে ব্যাখ্যা দেওয়া লাগবে। আচ্ছা, বৃক্কের কাজ বা বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়া, ওই যে আমি এররে দেখাই দিয়েছিলাম বৃক্কের কাজ প্রথমে কোথা থেকে নেফ্রন তৈরি করে। নেফ্রন কি তৈরি করে?
মূত্র তৈরি করে। তারপর কেনে সংগ্রহ তালিকা থেকে কোথায় যায়? পেলভিসে কোথায়? ইউরেটার থেকে মূত্রথলি, মূত্রনালী শরীর থেকে বের হয়ে যায়। এটাই হচ্ছে বৃক্কের কাজ। আপনি একটু ডিটেলসে লিখবেন, বই থেকে একটু পড়ে নিবেন, তাইলে হবে। তো বলতে পারে বর্জ্য নিষ্কাশনের প্রক্রিয়া কি জিনিস, আর বৃক্কে পাথর ও প্রতিকার। বৃক্কে পাথর কেন হয় বলছিলাম, প্রতিকার কি এটা বলছিলাম। বৃক্কে পাথর ওই যে কোন কোন কারণে হতে পারে, আর তারপর হচ্ছে বৃক্ক বিকল। যদি বৃক্কে পাথর ও প্রতিকার, সেম প্রশ্ন কিন্তু বিকলে হতে পারে। যদি বৃক্ক বিকলও হতে পারে। যদি বৃক্ক বিকল হয় তাহলে কি, আমার বিকলের কারণে যে প্রতিকার সেটা বলছি যে ডায়ালাইসিস, আর কি আপনার বৃক্ক প্রতিস্থাপন। তাহলে এই কোয়েশ্চেনগুলো আপনারা যদি ভালো করে পড়ে যান ছবি সহ, ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে সব কোয়েশ্চেন আনসার করতে পারবেন।